নমস্কার সবাইকে, চলে এসেছি হরগড়ি পাইস হোটেলের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন গৌরী যখন বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তখন এটাই ভাবছিল যে রুদ্র আমাকে আটকাচ্ছে না কেন, আমাকে আটকাও রুদ্র। এরপর রুদ্র গৌরীকে বলে যে দাঁড়াও, এই বাড়িতে তুমি আমার ইচ্ছায় তুমি এসেছিলে, আর যাবেও কিন্তু তুমি আমার ইচ্ছায়। আর এই বাড়ির অনেক কিছু বিষয়ে, আমাদের ব্যবসার বিষয়ে আর আমাদের পারিবারিক বিষয়ে তুমি অনেক কিছু জেনে গেছো। তাছাড়া তোমাকে এখান থেকে যেতে দেওয়া যাবে না। আর তোমাকে তো 72 ঘন্টা সময় দেওয়া হয়েছে। 72 ঘন্টার মধ্যে তুমি প্রমাণ করো যে আসল দোষীটা কে। আর যদি এই 72 ঘন্টার মধ্যে তুমি না বের করতে পারো, তো তাহলে কিন্তু আমি তোমাকে গুলি করে উড়িয়ে দেব, তুমি আমার হাতেই মরবে। এরপর এই কথাটা শুনে গৌড়ে এটি ভাবতে লাগে যে 72 ঘন্টার মধ্যে আমি কি করে সবটা প্রমাণ করব। আর যদি নাই করতে পারি তাহলে কি আমাকে মরতেই হবে। এরপর দামিনী বলে যে দেখো হিমানি, তোমার উপর থেকে কিন্তু আমার সন্দেহটা পুরোপুরি যায়নি। তুমি কিন্তু সন্দেহের তালিকায় রয়েছো। আর তুমি আমার অতীতের বিষয়ে কোনো কিছুই জানো না, আর না তোমার কোনো ধারণা আছে। আর আমি চাইও না সেটা তোমার সামনে প্রকাশ হোক। যদিও কোনোভাবে প্রকাশ হয়ে যায়, তাহলে আমার ফুলের বাগানের মধ্যে আরও একটা লাশ পুঁতে দেওয়া হবে, আর সেটা হবে তোমার। এরপর দামিনী অবিনাশকে বলে, অবিনাশ তুই ওর উপর নজর রাখ। ও কি করে, ওর কি না করে, তুই ওর ছায়া হয়ে ওর উপর নজর রাখবি। এরপর তারা সেখান থেকে চলে গেলে অবিনাশ বলে, ঘুঘু তুমি বারবার খেয়ে চাও ধান, এবার কি করে বাঁচিবে পরাণ। এরপর এটা বলে যে গৌরী বলে, এই খেলাটা আমি শুরু করেছি আর শেষ তো আমিই করব। কিন্তু এইভাবে আমি কি করে প্রমাণ করব, তার উপর এই অবিনাশ মামা আমার উপর ছায়া হয়ে নজর রাখবে। গৌরী চলে যাওয়ার পর অবিনাশ মামা বলে যে তু যাহা যাহা জায়েগা মেরা ছায়া সাথ রেহেগা। এরপর এইদিকে দেখা যায় যে দামিনী রুদ্রকে বলে, আমাদের কিন্তু মালগুলো বেশিক্ষণ এই বাড়িতে রাখা যাবে না। এই বাড়িতে অনেক নতুন লোকজন এসেছে, আর এখন এই বাড়ির মানুষদের উপর আমার খুব একটা ভরসা হচ্ছে না। এরপর রুদ্র বলে, হ্যাঁ মা, আমার সন্দেহটা ওই মেয়েটার উপরই যাচ্ছে। কিন্তু তা তো হতেও পারে যে যার উপর আমরা সন্দেহ করছি না বা যার উপর চোখটা পড়ছে না, সেই হয়তো আসল দোষী। এরপর দামিনী বলে যে এখন হিমানিকে নিয়ে আর ভাবতে হবে না, মালগুলো কি করে পাচার করতে হবে সেটাই একবার আমাদের ভাবা উচিত। আমরা হরকুড়ি পাইস হোটেল থেকেই মালগুলো পাচার করব। এরপর রুদ্র বলে যে সেটা কি করে। তখন দামিনী বলে, সেটাও আমি ভেবে রেখেছি। দামিনী বলে যে আমাদের কাস্টমারকে হরগড়ি পাইস হোটেল খদ্দের হয়ে আসতে বলবো, আর তাদেরকে আমি স্যাম্পল দেখিয়ে দেব। আর সেই হিসেবে যদি তাদের পছন্দ হয়, তাহলে তারা ডিলটা করে নেবে। এরপর এইদিকে দেখা যায় যে গৌরী চলে যায় পাইস হোটেলে, এবং তারা দুজনেই উঠে পড়ে এবং বলে যে এত রাতে এখানে তুমি কি করছো। এরপর গৌরী বলে যে আমাকে একটা কথা বলার আছে। গৌরী ঘাবড়ে যায়। প্রভাকর জেঠু বলে, আচ্ছা মা, তুই শান্ত হ গৌরীমা, তুই ঠান্ডা হয়ে আমাদেরকে বল কি হয়েছে। এরপর গৌরী বলে যে রুদ্রকে দিয়ে দামিনী খুব একটা বড় পাপ কাজ করাচ্ছে, এইভাবে তো রুদ্র ফেঁসে যেতে পারে, আমি কি করে বাঁচাবো ওকে। এরপর প্রভাকর জেঠু বলে যে আমরা তো অনেকটা চেষ্টা করেছি রুদ্রকে এই পাপ থেকে সরে আসার, কিন্তু আমরা তো কিছুতেই পারছি না। আর তুই ওদেরকে চিনিস না, ওরা ভীষণ ভয়ঙ্কর মানুষ, ওরা যখন তখন রুদ্রকে ফাঁসিয়ে দিতে পারে। এরপর গৌরী বলে যে যে করেই হোক আমাকে রুদ্রকে এখান থেকে বাঁচাতেই হবে। আর আমি জানি আমি একদিন রুদ্রকে ঠিক ফিরে পাবো। আর রুদ্রকে বাঁচাতে হলে আমাকে পুলিশের সাহায্য নিতেই হবে। এদিকে দেখা যায় যে রুদ্র মালগুলো রাখার জন্য হরগড়ি পাইস হোটেলের দিকেই আসছে। তখন এসে দেখে যে লাইটগুলো জ্বলছে। বলে যে এই নতুন কাজের মেয়েটাকেও খুব একটা ভরসা করা যাচ্ছে না, ও কি করছে রাত জেগে। রুদ্র গিয়ে দেখে যে তারা দুজনও এখনো ঘুমোয়নি। এরপর রুদ্র গিয়ে বলে যে কি হলো বুড়ো, তোমরা এত রাতে এত রাত অব্দি জেগে আছো, কি করছো। এরপর প্রভাকর জেঠু বলে যে না, আসলে হোটেলে এখন অনেক লোকজন হচ্ছে, তো তাই ভাবছিলাম যে কালকে কি রান্না করা যায়, এই সবই আর কি। এরপর রুদ্র বলে যে বাবা, তোমাদের হোটেল নিয়ে এত চিন্তা, আর তার জন্য এত রাত জেগে তোমরা হোটেলের মেনু ঠিক করছো। এরপর হঠাৎ করে দেখা যায় যে রুদ্র কিছু একটা দেখতে পায়, আর সেটা তার পকেটেও ঢুকিয়ে নেয়। এরপর রুদ্র এদিক ওদিক কি একটা খুঁজতে লাগে। তখনই প্রভাকর জেঠু আশাকে বলতে লাগে যে আচ্ছা শোনো, এখন একটু মসুর ডাল দিয়ে মোচড় ঘন্ট এইসব, আর সবজি, এখন তো শীত পড়েছে তাই সবজি দিয়ে মসুর ডাল এই রান্নাটা হবে। আর পটল হবে না, পটল গরমের দিনে ঠিক আছে কিন্তু শীতকালে নয়।
তাহলে তোমার মনে থাকবে তো কি কি রান্না করতে হবে কালকে? রুদ্রর সামনে প্রভাকর জেঠু এই রকম বলেই নাটক করতে থাকে। এরপর রুদ্র কিছু একটা খোঁজাখুঁজি করছিল এবং সে সেখান থেকে চলে যায়। আর তারপরই রুদ্র চলে যাওয়ার পর গৌরীকে সেই ট্যাঙ্কের মধ্যে থেকে বের করে নেয় প্রভাকর জেঠু। এরপর দেখা যায় যে প্রভাকর জেঠু বলে যে ও এসে তো এমন কিছু বলেনি, কিন্তু কিছু একটা কাজেই নিশ্চয়ই এসেছিল, না হলে ও তো কখনো পাইস হোটেলে এরকম আসে না, নিশ্চয়ই কোনো কাজে এসেছিল। এরপর গৌরী বলে আচ্ছা ঠিক আছে আশা, তুমি আর্য স্যারকে জানিয়ে দাও যে কালকে এখানে কিছু একটা হতে চলেছে, দরকার হলে আমরা হাতে নাতেই দামিনীকে ধরবো। এরপর এইদিকে দেখা যায় যে রুদ্র পাইস হোটেল থেকে বের হয়ে এটাই বলে যে তাহলে আমার সন্দেহটাই ঠিক হচ্ছে এবার। দেখা যায় যে গৌরীর ইয়াররিংটা রুদ্রর হাতে পড়ে যায়। বলে যে তাহলে হিমানি এদের সঙ্গে মিলে কিছু একটা প্ল্যান করছে, কিন্তু কি প্ল্যান করছে, হিমানি কি চাইছে, আর ওর আসল পরিচয়টাই বা কী? এরপর পরের দিন সকালে দেখা যায় যে গৌরী তৈরি হয়ে যাচ্ছে এবং সে তৈরি হতে গিয়ে দেখে যে তার একটা ইয়াররিং মিসিং আছে। সেই ইয়াররিংটা কোথায় পড়লো সে সব দিকেই খোঁজাখুঁজি করছে। গৌরী এটাই ভাবতে লাগে যে ঘরে যদি পড়ে থাকতো তাহলে তো সেটা আমি পেয়ে যেতাম, কিন্তু কখন কোথায় পড়লো কে জানে। এরপর হোটেলে দেখা যায় যে অনেক লোকজনরাই আসছে। আশা এত লোকজনের ভিড় দেখে এটাই বলতে লাগে যে কি ব্যাপার, হোটেলে এত মেলার মতো লোকজন আসছে, তাহলে কি গৌরী দিদি যেটা বলেছিল সেটাই ঠিক? আর এরা কারা, এরা কি রোজই এখানে খেতে আসেন? কখনো তো দেখিনি আমি। এরপর প্রভাকর জেঠুকে গিয়ে বলে জেঠু, গৌরী দিদি যেটা বলেছিল তাহলে হয়তো সেটাই ঠিক হবে। এরা এত লোকজন এখানে এসছে, আর অনেকে তো নতুন লোকও এসেছে। এরপর প্রভাকর জেঠু বলে যে তুমি পুলিশকে খবর দিয়েছো তো? এরপর আশা বলে যে হ্যাঁ আমি তো খবর দিয়ে দিয়েছি, কিন্তু তারা তো আসবে বলেছে, কিন্তু সব কাজ মিটে যাওয়ার পর যদি আসে তাহলে কি হবে? এরপর দেখা যায় যে গুরুমা দামিনী সেই হোটেলে চলে যায়। এরপর গুরুমাকে দেখে সবাই গুরুমা জয়গান করতে লাগে। এরপর দামিনী বলে যে আজকে একটা বিশেষ কারণে আমি এখানে এসেছি। আসলে আজকে হচ্ছে ভালো একটা তিথি, আজকে হচ্ছে সবার কর্মফলের দিন, আর তাই আমি সবাইকে প্রসাদ বিতরণ করব নিজের হাতে। এরপর ভক্তরা বলে যে বাবা, আজকে আমরা হোটেলে খেতে আসলাম, বলো কি ভালো দিনে আসলাম তাই না? এরপর আশা প্রভাকর জেঠুকে বলে আচ্ছা এবার বুঝলাম, তার মানে এটাই ঠিক যে উনি এইভাবেই কিছু একটা পাচার করতে যাচ্ছেন। এরপর দেখা যায় যে দামিনী বলে কই তোমরা প্রসাদটা নিয়ে আসো। এরপর দামিনী যখন সবাইকে প্রসাদ বিতরণ করতে চায় তখনই হঠাৎ করে একটা সাইরেন বেজে ওঠে, একটা অ্যালার্মের মতো, আর তারা বুঝে যায় যে আশেপাশে চারিদিকে পুলিশরা তাদেরকে ঘেরাও করেছে। এরপর রুদ্র বলে আচ্ছা মা, তুমি যেটা করছো তুমি সেটা করো, তুমি কিছু চিন্তা করো না, আমি বাইরের দিকটা সামলে নিচ্ছি। এরপর রুদ্র যখন চলে যেতে চাইছে তখন হঠাৎ করে একজন উঠে বলে যে দাঁড়ান। আর তখনই আশা বুঝে যায় যে ও তার মানে আর্য স্যার এখানে শুরু থেকেই ছিলেন, এমন ছদ্মবেশে এসেছেন যে আমি বুঝতে পারিনি। এরপর আর্য স্যার দেখা যায় যে ছদ্মবেশে উঠে বলেন যে দাঁড়ান, পুলিশরা আপনাদেরকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। এরপর রকি বলে বাবা, পুলিশরাও আজকাল আমাদের হোটেলে খেতে আসছেন, তা বলুন আপনি কি খাবেন, কি পছন্দ আপনার? এরপর আর্য স্যার বলেন যে আপনাদের এখন পালাবার কোনো উপায় নেই। রুদ্র হেসে হেসে বলে যে আপনারা কিছু পাবেন না। এরপর আর্য স্যার বলেন যে রকি ভাই, সেটা না হয় আমাদের উপর ছেড়ে দিন, আর এত দিন আপনি পুলিশের সাথে মিশেছেন, ওরা কি পছন্দ করে সেটা বোঝেন না? আমরা অপরাধীদের গন্ধ না দূর থেকেই পেয়ে যাই। এরপর আগামী পর্বে দেখা যায় যে হঠাৎ করে রুদ্র হরগড়ি প্যাস হোটেলে তালা লাগিয়ে দিচ্ছে। এরপর গৌরী এসে রুদ্রর কাছ থেকে সেই চাবিটা নিয়ে বলে আমি থাকতে এই হরগড়ি প্যাস হোটেল কখনোই বন্ধ হবে না। এরপর রুদ্র বলে যে আচ্ছা তুমি কি একা পারবে নাকি, দেখি তুমি একা কি করে এটা শুরু করো, কারোর সাহায্য ছাড়াই। এরপর গৌরী বলে যে ইচ্ছে থাকলে কি না হয়, দেখাই যাক না। এরপর দেখা যায় যে গৌরী বলে যে হরগড়ি পাইস হোটেল একটি নতুন চমকে আসছে। আমাদের হরগড়ি পাইস হোটেল তার পুরনো ঐতিহ্য আর আসছে নতুন এক আধুনিকতা নিয়ে।